সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সেই প্রিয় মুখ, চেনা মুখ, শাহিনুর রহমান শাহিন স্যার আবারও তোমাদের সামনে উপস্থিত চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো আমার প্রিয় চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে এবং আমার এই বাংলা পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তা তোমরা বই খাতা কলম সবকিছু নিয়ে রেডি হয়ে যাও, কেমন? আর এই ফাঁকে আমি আমার পরিচয়টুকু আবারও তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো, আমি শাহিনুর রহমান শাহিন, সহকারী শিক্ষক, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর। আর নিচে আমার নাম্বার দেওয়া আছে, যদি মনে করো কল করতে হবে তাহলে এই নাম্বারে কল করতে পারো। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় সম্বন্ধে, কেমন? তো আমি আশা করবো এতক্ষণে তোমরা প্রস্তুত তোমাদের এই বাংলা ক্লাস করার জন্য, তাই না? আচ্ছা, তাহলে বন্ধুরা চলো পাঠ শুরু করার আগে তোমাদের আমি কিছু ছবি দেখাই। দেখো, ছবিতে লক্ষ্য করো, বলো তো এটা কিসের ছবি? শিক্ষার্থী বন্ধুরা, ছবিটা লক্ষ্য করো, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। তো বলো এটা কিসের ছবি? উঁচু একটা জায়গা, পাহাড়ের মতো মনে হচ্ছে, তবে পাহাড় নয়। উঁচু কিন্তু পাহাড়ের মতো মনে হচ্ছে, কিন্তু পাহাড় নয়, অতটা উঁচু নয়, পাহাড়ের মতো অতটা উঁচু নয়, তাই না? আচ্ছা, দেখো, লক্ষ্য করো, কি পাহাড় মনে হচ্ছে? তো হ্যাঁ, মনে হচ্ছে, তবে পুরোপুরি পাহাড়ের মতো নয়। তারপরে যে ছবিটা দেখো, এটা উঁচু, উঁচু একটা জায়গা মনে হচ্ছে, পাহাড়ের মতো মনে হচ্ছে, তাই না? স্বাভাবিক আমাদের যে সমতল ভূমি থাকে, সেই ভূমি থেকে আর একটু উঁচু একটা জায়গা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিটা কি তোমরা চেনো, বা এই ছবির এই জায়গাটা কি তোমরা চেনো? আমার মনে হয় অনেকে তোমরা এই জায়গাটা দেখছো, এই জায়গাটা চেনো, তাই না? তো চলো তাহলে যাওয়া যাক, দেখি আমরা আজকের এই চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে আমরা কোন পাঠ্যাংশটুকু বা কোন অধ্যায়টুকু আমরা আসলে পড়তে যাচ্ছি। তো তোমরা এতক্ষণে অনেকেই বুঝে ফেলছো আমরা বাংলা বইয়ের কোন অধ্যায়টা পড়তে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা জায়গা, জায়গাটা সমতল ভূমি না, এটা মাটি থেকে উঁচু, পাহাড়ের মতো, কিন্তু পাহাড় নয়। তাহলে এটা কি? চলো দেখে নেই। তাহলে আজকে আমরা জানবো কি বিষয় সম্বন্ধে জানবো। লক্ষ্য করো এই ছবিটা, কি কত সুন্দর একটা ছবি না? চারিদিকে দেখো মাটি, কিন্তু মাটিটা উঁচু হয়ে আছে ছাতার মতো, তাই না? মাটিটা কি আছে? উঁচু এবং ছাতার মতো, চারিদিকে এরকম ধীরে 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 উঁচু হয়ে গেছে, আবার এদিকে নিচু হয়ে গেছে। তাহলে এই জায়গাটার নাম কি বন্ধুরা? বলো, বলে ফেলো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলতে পারবো। বলো, আজকে আমরা কি বিষয় সম্বন্ধে জানবো? কি জানবো? আচ্ছা, আজকে আমরা এই পাহাড়পুর সম্বন্ধে জানবো, তাই না? ধন্যবাদ। তাহলে দেখো, পাহাড়পুর, এটা একটা পাহাড়ের মতো মনে হচ্ছে, কিন্তু পুরোপুরি পাহাড় না, উঁচু জায়গা। এটা একটা পুরাতন আমাদের বাংলাদেশের ঐতিহ্য, তাই না? আমাদের একটা নিদর্শন, বাংলাদেশের আমাদের একটা নিদর্শন এই পাহাড়পুর, তাই না?
তাহলে দেখে নিন, লক্ষ্য করো এই পাহাড়পুরের আরো কিছু ছবি দূর থেকে এটা তোলা, ছবিটার দিকে লক্ষ্য করো, তাই না? দেখো চারিদিকে সমতল ভূমি আর মাঝখানে একটু উঁচু জায়গা, তাহলে এটাই আমাদের পাহাড়পুর। আমি পড়তেছি নিচে কি লেখা আছে দেখি, চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর। জায়গার নাম পাহাড়পুর, চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম হচ্ছে পাহাড়পুর, তাই না? এটি বাংলাদেশের এমনকি দুনিয়ার একটি বিখ্যাত জায়গা। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা অনেকে এই জায়গাটায় অবশ্যই গিয়ে থাকবে, আমি জানি তোমরা অবশ্যই অনেকে এই জায়গাটাতে গিয়েছো, কারণ এটা বাংলাদেশের একটা পুরাতন পুরাকীর্তি, একটা ঐতিহ্যবাহী স্থান এবং দর্শনীয় স্থান। এটাকে দেখার জন্য বাংলাদেশ শুধু না, দেশ বিদেশের বহু প্রান্ত থেকে মানুষ এই জায়গাটা দেখার জন্য, এই জায়গাটা সম্বন্ধে জানার জন্য ছুটে আসে এখানে, তাই না? আমাদের মধ্যেও আমরা অনেকেই এই জায়গাতে গিয়েছি, তাই না? এমনকি আমি নিজেও এই জায়গাটাতে গিয়ে দেখে এসেছি। তো সেক্ষেত্রে বন্ধুরা এরপরে দেখো এটাও কিন্তু পাহাড়পুর, তাই না? পাহাড়পুরের ছবি এবং পাশে একটা ছবি দেখতেছো, তাহলে কি? পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। আমরা জানি যে আমাদের যে বৌদ্ধরা আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী যে মানুষেরা আছে, এখানে তারা ধর্ম সাধনা করতেন, এই পাহাড়পুরেই তারা ধর্ম চর্চা করতেন। তাহলে এটা একটা বৌদ্ধ বিহার বলা যায়। তাহলে পাহাড়পুর যদি বলা হয় পাহাড়পুর কি বিহার, তাহলে তোমরা বলতে পারো যে পাহাড়পুর একটি বৌদ্ধ বিহার। এরপরে দেখো ছবিতে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? পাশে ওই বৌদ্ধ বিহার। বলতেছে প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী এই ভিক্ষুকগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেই বিশেষ জায়গাটাই হচ্ছে এই পাহাড়পুর, বা আরো কিছু এরকম বিশেষ জায়গা থাকতেন, বিশেষ জায়গা আছে, তারা সেখানে বৌদ্ধ ধর্মের এই অনুসারীরা সেখানে থাকতেন। সেখানে তারা নিজের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। তাহলে বিহারটা কি জিনিস? এই যে বৌদ্ধ ধর্মের অনুসারীরা তারা যেখানে থেকে ধর্ম চর্চা করে সেই জায়গাটার নামই হচ্ছে বৌদ্ধ বিহার। আর এই বৌদ্ধ ধর্মের এই লোকজন যারা এই ধর্ম চর্চা করেন তাদের কি বলা হয়? ভিক্ষুক। তাহলে এই বৌদ্ধ ধর্মের অনুসারী বা ভিক্ষুকগণ এই যে জায়গাটায় বসে তারা এই ধর্ম চর্চা করতেন, সেই জায়গাটার নাম কি? বৌদ্ধ বিহার। তেমনি এই পাহাড়পুরও একটা হচ্ছে বৌদ্ধ বিহার, যেখানে বৌদ্ধ ধর্মের এই অনুসারীরা ওই বৌদ্ধ বিহারে ওই পাহাড়পুরে বসে তারা কি করতেন? ধর্ম চর্চা করতেন। এবং তাদের এই যে শিষ্যরা আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে ভিক্ষুক, একজন ভিক্ষুক কি করতেছে? তাদের শিষ্যদের কি করতেছে? ধর্ম শিক্ষা দিচ্ছেন। তাহলে এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার। এরপরে লক্ষ্য করো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা পাহাড়পুরেরই খন্ড খন্ড বিভিন্ন জায়গার একটা অংশ। দেখতে পাচ্ছ এখানকার কারুকাজ কত সুন্দর। আগেকার সেই বহু বহু বছর পূর্বের রাজা বাদশারা কি করতেছিলেন? এই জায়গাটা নির্মাণ করে গেছেন। দেখো তাদের কারুকাজ কত সুন্দর। আচ্ছা, কি বলতেছে? বাংলাদেশের ভিতরেও আরো অনেক বিহার আছে, শুধু এই পাহাড়পুর বৌদ্ধ বিহার না, আরো অনেক বিহার আছে, যেমন কুমিল্লা বৌদ্ধ বিহার, তারপর কি আছে ময়নামতির শালবন বিহার। এরকম আরো বিহার আছেন যেখানে বসে এই বৌদ্ধ ধর্মের ভিক্ষুকগণ ধর্ম চর্চা করতেন এবং তাদের শিষ্যদের ধর্ম শিখাইতেন।
তাহলে এরকম আরো বিহার। আচ্ছা, তারপর লক্ষ্য করো, এখানে একটা মজার কথা বলছে যে অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। আমি পাহাড়পুরের কথা বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, আমি পাহাড়পুরের কথা বলতেছি। এখানে অনেকে আগে মনে করতো যে যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি বা মাটির চারিদিকে এই পাহাড়ে ক্ষীরের চারিদিকে জমতে থাকে। তারপর কি একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে এর নাম হয় পাহাড়পুর। এটা মানুষের আগের ধারণা ছিল যে বহু বছর ধরে ধুলো বালি উড়ে এসে এই জায়গাটাতে জমা হতো, এবং জমা হইতে হইতে একসময় কি হইতো, উঁচু হয়ে গেছে জায়গাটা, উঁচু হইতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে। আর সে থেকে মানুষ মনে করতো যে এটার নাম পাহাড়পুর। এরকম ধুলো মাটির স্তূপগুলো জমা হতে হতে উঁচু পাহাড়ের মতো হয়ে গেছে। তো মানুষ মনে করতো যে তাহলে এটাই হচ্ছে, এইভাবেই পাহাড়টার সৃষ্টি হয়েছে এবং এটার নাম হচ্ছে পাহাড়পুর। আচ্ছা, কি মজার বিষয়টা। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলতেছে, দেখো দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম হচ্ছে সম্পর বিহার বা সম্পর মহাবিহার। তাহলে এই পাহাড়পুরের আরো একটি নাম আছে, কি সেটা? সেটা হচ্ছে সম্পর বিহার বা সম্পর মহাবিহার, তাই না? তাহলে বন্ধুরা এখানে এই জিনিসটা মনে রাখবা যে কত সালে কে এই বিহারটি আবিষ্কার করেছিলেন। তাহলে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম তিনি এই পুরাকীর্তিটা বা এই বৌদ্ধ বিহারটা আবিষ্কার করেছিলেন। এবং এই পাহাড়পুরের আরো একটি নাম, সেটা হচ্ছে সম্পর বিহার বা সম্পর মহাবিহার নামে পরিচিত। এরপর দেখো এখন আসলে এই পাহাড়পুরটা কোন জায়গায় অবস্থিত, আমাদের দেশের আমাদের বাংলাদেশের কোন জেলার কোন থানায় কোন গ্রামে বা কোন স্থানে অবস্থিত সেটা এখানে বলে দিচ্ছে। দেখো এই বিহারটি নওগাঁ জেলায়। তাহলে কোথায়? নওগাঁ জেলায়। কোথায়? কোন উপজেলায়? বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে আসলে যদি বলে প্রশ্ন করা হয় যে পাহাড়পুরটা কোন জেলায় অবস্থিত, উত্তরে দিবে যে নওগাঁ জেলায় অবস্থিত, তাই না? এটা কোন উপজেলায়? তাহলে বলবে যে বদলগাছি উপজেলায়। আর গ্রামের নাম, এটা গ্রামের নাম কি? তাহলে বলবে যে এটা হচ্ছে পাহাড়পুর গ্রাম। পাহাড়পুর গ্রামে হচ্ছে এই বৌদ্ধ বিহারটি অবস্থিত। তাহলে এখানে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, তাই না? এখানে দেখো ম্যাপের মধ্যে বদলগাছি লেখাটা সুন্দর করে লেখা আছে। তাহলে এটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। দেখো এখানে বদলগাছি ইন্ডিকেট করছে। এরপরে কি বলতেছে, বিহার এলাকাটির প্রায় 40 এলাকা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। লক্ষ্য করো এই বৌদ্ধ বিহারটি প্রায় 40 একর জায়গা, তাহলে অনেকটুকু জায়গায় অবস্থিত, এটা বিস্তৃত। 27 একর জমির উপরে এই বিশাল দালান। টোটাল জমিটা হচ্ছে কত? 40 একর, কিন্তু যে মূল ভবনটা, যে বিল্ডিংটা, যে পাহাড়টা অবস্থিত সেটা হচ্ছে 27 একর জমির উপর। যে এই পাহাড়ের মতো উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ সেটা অবস্থিত হচ্ছে 27 একর জমির উপরে। আচ্ছা, উত্তর দক্ষিণে এটি কত? উত্তর আর দক্ষিণে হচ্ছে 922 ফুট এর দৈর্ঘ্য প্রস্থটা। আর পূর্ব পশ্চিমে হচ্ছে, উত্তর দক্ষিণে হচ্ছে কত? 922 ফুট। আর পূর্ব পশ্চিমে হচ্ছে কত? 919 ফুট। এটা হচ্ছে বিস্তৃত। তার মানে আমরা
এতক্ষণে ধারণা করে নিয়ে ফেলছি যে এই পাহাড়পুরটা ছোট্ট একটি জায়গার উপরে না, এটা একটা বিশাল জায়গার উপরে অবস্থিত। তাহলে ছবিতে লক্ষ্য করো, কি ছবিতে একটা রাজার মতো একটা লোক বসে আছে, তাই না? তাহলে দেখি এর ঘটনা কি। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল, এই যে তাহলে বৌদ্ধ এই রাজা দ্বিতীয় ধর্মপাল ইনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীর লোক। ইনি দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। তাহলে মনে রাখতে হবে এই বিষয়টা যে বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় কি ধর্মপাল প্রায় 1200 বছর আগে এই বৌদ্ধ বিহারটি আবিষ্কার করেন। এরপরে দেখো সেখানে বন্ধুরা তোমরা যে বই নিয়ে বসছো, এখন তোমাদের বইয়ে 88 পৃষ্ঠা খোলো। দেখো আমিও খুলতেছি, এই যে আমার হাতে তোমাদের পাঠ্য বই, এই পাঠ্য বইটি 88 পৃষ্ঠা খুলে ফেলো, আমি এগুলি করতেছি। দেখো এই 88 পৃষ্ঠায় তোমাদের এই কাঙ্ক্ষিত পাঠটি তোমাদের জন্য অপেক্ষা করতেছি, তাই না? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বের করছো। আচ্ছা, তাহলে এখন আমি পড়ি, একটু তোমরা মিলিয়ে নাও। আমি যখন যেখানে পড়বো তোমাদের হাতটা সেই বইয়ের পাতার উপরে, সেই লাইনের উপরে রাখবে, কেমন? আচ্ছা দেখো, পাহাড়পুর, চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। আগে আমরা জানে আসলাম। আচ্ছা, কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর। আচ্ছা, এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা। দেখো আমাদের খাগড়াছড়ি, বান্দরবন বা এরকম পাহাড়ি এলাকায় অসংখ্য পাহাড় আছে, যেগুলো প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত সৃষ্টি। এত বড় বড় এই যেটা কিনা এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটার থেকেও অনেক উঁচু, এর থেকেও বড় বড় হাজার হাজার ফিট উঁচু পাহাড় সেখানে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সেখানে অনেক অনেক পাহাড় আছে। কিন্তু সেই পাহাড়গুলোর কিন্তু ঐতিহ্যবাহিতা এখানে প্রকাশ পায়নি। ওটা কোনো প্রাকৃতিক নিদর্শন, এরকম পুরাকীর্তি নয়। কিন্তু একমাত্র এই পাহাড়পুর, যদিও বা পাহাড়ের মতো নয়, কিন্তু এখানে এটার মাঝে অনেক স্মৃতি, অনেক ঘটনা জড়িত আছে। এই জন্য বইয়ের পাতায় তোমাদের দেখো এই পাহাড়পুরের কথা চলে আসছে। অথচ আমাদের বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন এলাকায় অনেক বড় বড় পাহাড় রয়েছে, কিন্তু সেগুলো আসলে পুরাকীর্তি নয়, সেগুলা প্রাকৃতিক ভাবে সৃষ্টি, সেগুলো প্রাকৃতিক নিদর্শন বই কি, কিন্তু এরকম পুরাকীর্তি নয়। এই জন্য এই পাহাড়পুরের কথাই তোমাদের এই বইয়ে আলোচনা করা হয়েছে। দেখো বলতেছি এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, তাই না? আচ্ছা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না, অনেকেই জানে নেই এই পাহাড় সম্বন্ধে। আচ্ছা, তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? তোমাদের প্রশ্ন করলো যে আসলে তোমরা কি জানো এটা একটা বৌদ্ধ বিহার? আচ্ছা, বলতেছে প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোন বিশেষ একটা জায়গায় থাকতেন, আমরা অলরেডি জেনে আসলাম। সেখানে তারা নিজের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার, তাই না? আমরা জানলাম বাংলাদেশের ভিতরে আরো বিহার রয়েছে, যেমন কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। তাহলে বোঝা গেল এই পাহাড়পুরই একমাত্র বৌদ্ধদের একটা বড় ধর্ম চর্চা করার একটা জায়গা ছিল। প্রাচীন এই বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, যেটা আমরা জানলাম। আচ্ছা, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর, তাই না? আচ্ছা, দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম, আমরা যেটা জানে আসলাম, এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটি আগের নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে সেক্ষেত্রে বন্ধুগণ, তোমরা এতক্ষণে অল্প একটু হলেও বুঝতে পারছো যে পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্বন্ধে, তাই না?
এটি কি কোথায় অবস্থিত, এর দৈর্ঘ্য প্রস্থ কত, পূর্ব পশ্চিমে কতটুকু, উত্তর দক্ষিণে কতটুকু, তাই না? এবং এটি কে আবিষ্কার করেছিল, কি বুঝতে পারছো তো? ধন্যবাদ। এরপরে দেখো আমাদের এই পাঠ্য বই এই পাঠের যে নতুন শব্দগুলো আছে, আমরা এখন সেই শব্দগুলো জানবো, এর অর্থগুলো জানবো, তাই না? এবং নতুন শব্দ তৈরি করব। তাহলে দেখো এখানে প্রথমে হচ্ছে স্তূপ। স্তূপ শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো একসাথে, তাই না? জড়গত হতে উঁচু হওয়া। তাহলে স্তূপ বাক্য গঠন কি হবে? ময়লা স্তূপ থেকে দুর্গন্ধ বের হয়। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো আরো নতুন বাক্য প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো সুপ্রাচীন। সুপ্রাচীন, তাহলে সুপ্রাচীন শব্দের অর্থ কি? অনেকদিন আগের, অনেকদিন আগের অর্থাৎ পুরাকীর্তি, অনেকদিন আগের স্মৃতি। তাহলে এটা হচ্ছে সুপ্রাচীন। বাক্য গঠন হচ্ছে পাওয়ারফুল একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। এরপর দেখো বিশাল। আমরা এটা জানি, বিশাল মানে বড়, অনেক বড়, তাই? তাহলে কি মস্ত বড় বা অনেক বড়। এবং বাক্য গঠন কি? পাহাড়পুর একটি বিশাল বিহার, তাই না? আমরা দেখলাম অনেক বড় একটা বিহার। এরপর দেখো আবিষ্কার। এরপর হচ্ছে আবিষ্কার। আবিষ্কার মানে কি? আমরা নিশ্চয়ই কম বেশি সবাই জানি, তৈরি বা তৈরি করা বা উদ্ভাবন করা বা সৃষ্টি করা, এটা হচ্ছে আবিষ্কার। আর বাক্য গঠন হচ্ছে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আমি আরেকবার পড়ি। স্তূপ। স্তূপ শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো একসাথে, আর বাক্য গঠন হচ্ছে ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ বের হয়। তারপরে দেখো সুপ্রাচীন। সুপ্রাচীন হচ্ছে অনেকদিন আগের। এর বাক্য গঠন হচ্ছে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। এরপরে দেখো বিশাল। বিশাল শব্দের অর্থ হচ্ছে মস্ত বড়, আর এর বাক্য গঠন হচ্ছে পাহাড়পুর একটি বিশাল বিহার, তাই না? এবং শেষেরটা হচ্ছে আবিষ্কার। আবিষ্কার শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবন করা, আর বাক্য গঠন হচ্ছে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেন। এরপরে দেখো কি আছে, কিছু যুক্তবর্ণ। যুক্তবর্ণ কি আছে দেখো? কিন্তু। তাহলে এই কিন্তুর মধ্যে জোড়া শব্দ কোনটা? দন্ত ন আর ত। তাহলে এখানে দেখো দন্ত ন ত হুস্যু। তাহলে দন্ত ন আর ত হুস্যু, এটা দিয়ে নতুন শব্দ কি হবে? সন্তু আগন্তুক, তাই না? আচ্ছা, এছাড়াও তোমরা আরো অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো বদ্ধ। তাহলে এখানে জোড়া শব্দ হচ্ছে দয়ে ধ। তাহলে দ এবং ধ। নতুন শব্দ হচ্ছে শুদ্ধ আর আবদ্ধ, তাই না? আচ্ছা, কি শিক্ষার্থী বন্ধুরা পারবো তো? কিন্তু এখানে দুইটা নতুন শব্দ কি? জড় শব্দ হচ্ছে দন্ত ন ত আর পশু। তাহলে নতুন শব্দ হচ্ছে সন্তু আগন্তুক। আর তারপরটা দেখো বদ্ধ। এখানে জোড়া বর্ণ হচ্ছে দয়ে ধ, তাহলে দ আর ধ। এবং নতুন শব্দ হচ্ছে শুদ্ধ আর আবদ্ধ। কেমন? আচ্ছা, তারপর দেখো এরপর কিছু প্রশ্ন আছে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় তুলে নাও, এখন লিখে নাও, প্রশ্নগুলো লিখে নাও। এক নম্বর হচ্ছে পাহাড়পুর নামটা কিভাবে এলো? দেখো পাহাড়পুর নামটা কিভাবে এলো? নিশ্চয় বলতে পারবা। কি বলতে পারবো তো কিভাবে নামটা এলো? আমরা কিন্তু বইয়ে পড়ে আসলাম, তাই না? আমরা সাহিত্য বইয়ে রিডিং পড়ে আসলাম। এখানে আছে পাহাড়পুর নামটা কিভাবে এলো। এরপর 2 নম্বর দেখো পাহাড়পুর কোথায় অবস্থিত? পাহাড়পুর কোথায় অবস্থিত? আচ্ছা, তারপর দেখো 3 নম্বর পাহাড়পুর কে নির্মাণ করেন? বলতে পারবো তো? আচ্ছা, বলতে পারবো। উত্তরটা তাহলে দেখে নাও। এই 3টা প্রশ্ন কি লিখছো তোমরা? লিখে নাও।
প্রশ্ন তিনটা লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, আমি জানি এতক্ষণ তোমরা লিখে ফেলছো। পাহাড়পুর নামটা কিভাবে এলো, 2 নম্বর হচ্ছে পাহাড়পুর কোথায় অবস্থিত, আর 3 নম্বর হচ্ছে পাহাড়পুর কে নির্মাণ করেন। আচ্ছা, তাহলে এবার আমরা উত্তরগুলো দেখে নিই। তোমরা তো পারবা, তাহলে মিলিয়ে নাও উত্তরগুলো আমার সঙ্গে। 1 নম্বর উত্তর হচ্ছে মাটির স্তূপে ঢাকা পড়ে জায়গাটি পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে নাম হয় পাহাড়পুর। এটা আমরা কিন্তু সাহিত্য বইয়ে পড়ে আসলাম, কি তাই তো? পড়ছি না? হ্যাঁ পড়ছি। তাহলে আমরা দেখলাম মাটির স্তূপ জমা হতে হতে উঁচু হয়ে যায়, অনেকের ধারণা যেটা ছিল সে থেকে নাম হয়ে যায় এটা পাহাড়পুর। তারপর পাহাড়পুর কোথায় অবস্থিত দেখে নাও, আমরা জানলাম বইয়ে, তার এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। কি আমরা জানছি তো? জানছি না? হ্যাঁ জানছি। এবার পাহাড়পুর কে নির্মাণ করেন দেখে নেই, আমরা তো পড়ে আসছি। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল, এই রাজাই হচ্ছে এই রাজা ধর্মপাল এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লেখা নিচ্ছ নিশ্চয়। আচ্ছা, তাহলে এরপরে লক্ষ্য করো, এবার মুখে মুখে বলবে, কেমন? তোমাদের মুখে কিছু মূল্যায়ন আছে এখানে, 2-3টা প্রশ্ন। আমি জানি তোমরা পারবার চেষ্টা করবা এবং অবশ্যই পারবা। যার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোথায় থাকতেন? বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোথায় থাকতেন বলো তো? আচ্ছা পারবা, অবশ্যই পারবা। কোথায় থাকতো? বৌদ্ধ বিহারে থাকতো, পাহাড়পুরে থাকতো, বদলগাছিতে থাকতেন, নাকি জামালপুরে থাকতেন? কোথায়? আচ্ছা চেষ্টা করো। 2 নম্বর দেখো, আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার কখন করেন, কবে বা কখন আবিষ্কার করেন, কোন সময়টা? এখানে সালের কথা বলতেছে। আচ্ছা তারপর দেখো, তাহলে এখানে অপশনগুলো দেখো, 1779, 1879, 1979, 1679, তাই না? এরপরে দেখো 3 নম্বর, বিহার এলাকাটি বিস্তৃত কতটুকু জায়গা? 50 একর জুড়ে, 40 একর জুড়ে, 60 একর জুড়ে এবং 30 একর জুড়ে। তাহলে নিশ্চয়ই এটা বলা যাবে। তাহলে উত্তরগুলো একটু দেখে নেই। দেখো, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোথায় থাকতেন? বৌদ্ধ বিহারে থাকতেন, তাই না? তারপর আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন কবে? তাহলে কবে করেছিল? 1879 সালে। এরপরে দেখো, বিহার এলাকাটি বিস্তৃত কতটুকু জায়গা জুড়ে ছিল? কতটুকু? 40 একর জায়গা জুড়ে ছিল, তাই না? এরপরে কি আছে? বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজ দেখে নাও। এই পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে 5টি বাক্য লিখবে। কি পারবো তো? আমি জানি নিশ্চয় তোমরা পারবে। তাহলে এই বৌদ্ধ বিহার সম্বন্ধে 5টি বাক্য লিখে আমার ইনবক্সে তোমরা পাঠিয়ে দিও, কেমন? আমি দেখে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা আমার যাবার সময় হয়ে এলো, বিদায় নিতে হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আগামীতে আবারও দেখা হবে অন্য বিষয় নিয়ে, অন্য একটা সময়। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, কেমন? আল্লাহ হাফেজ।